আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে আবারও বন্যার কবলে পড়েছে সিলেট। সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব উপজেলার ১,১৮৪টি গ্রামের ৭,১১,২২৬ জন মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে উঠেছে ৮,৪০৭ জন। জামালপুরে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বেড়েছে। হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে জেলায়। পানির তোড়ে ৩টি স্থানে নদীর পাড় ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। শেরপুরে বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করলেও আটকা পড়েছে শত শত পরিবার। ঢলের পানির তোড়ে গ্রামীণ রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পাহাড়ি ঢলে ভেসে গেছে প্রায় 450 হেক্টর জমির ফসল। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের দু একটি জেলায় বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি পঙ্কজ দে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁও গোদারগাঁও সড়ক। এই সড়কটি এই এলাকার ধারারগাঁও থেকে পূর্বাঞ্চলের যে কয়েকটি গ্রাম, এই গ্রামের বাসিন্দারা এই সড়ক দিয়ে চলাচল করেন। এর ডান পাশে সুরমা নদী। আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে এখানে একটি বড় ভাঙ্গন আছে। এছাড়াও আরও 9টি ভাঙ্গন এই সড়কে দেখা দিয়েছে এবং এটি পূর্বাঞ্চলের এই অঞ্চলের যে বাসিন্দারা তারা এই সড়ক দিয়ে যাতায়াত করেন এবং সুরমা নদীর পানি যখন বৃদ্ধি পেয়েছে তখন এই সড়কের বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা দিয়েছে এবং পূর্বাঞ্চলের যারা বাসিন্দারা তারা এখন আসলে নৌকা ছাড়া যাতায়াতের কোনো উপায় নেই। যারা নদীর তীরবর্তী যে বাসিন্দারা আছেন, গ্রামগুলো আছেন, যে নিম্নাঞ্চলের বাসিন্দারা, এই বাসিন্দারা এই ভাঙ্গন দিয়ে পানি ঢুকে তাদেরকে প্লাবিত করছে এবং তারাও পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। গত রোববার থানচিতে নৌকা ডুবে নিখোঁজ 2 শিক্ষার্থীর এখনো সন্ধান মেলেনি। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালাতে পারছে না দমকল বাহিনী। এদিকে সড়কের উপর পাহাড় ধসে পড়ায় বান্দরবানের সাথে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড় ধসে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় গত 3 দিন ধরে এই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের সরে যেতে মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যাহারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থান বা ঘরে বসবাস করছেন তাদেরকে সতর্কতা অবলম্বন করে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যয়ের বিরোধিতা করে আজ তৃতীয় দিনের মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মবিরতি। এর সমর্থনে সকালে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক ও দাপ্তরিক কাজ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ লাইব্রেরিও। ফলে অচল অবস্থায় পড়েছে দেশের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো। এতে চরম ভোগান্তির শিকার শিক্ষার্থীরা। গতকাল যারা অর্থ মন্ত্রণালয়ে জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটা আমরা মনে করি দায়সারা এবং আমরা সেটা প্রত্যাখ্যান করি। মৌলিক অধিকার হিসেবে আমরা এই রাষ্ট্রের শিক্ষকরা নাগরিক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এই দেশের নাগরিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো আন্দোলন করলে সেটাকে অযৌক্তিক বলা, তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এই অর্থমন্ত্রীর বক্তব্যকে ভুল প্রমাণ করে আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে দাবি আদায় করে আমরা কাজে ফিরে যাব ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা যখন চাকরি শেষে বের হব তখন আমরা অর্থটা পেতাম আগে, সেই অর্থটা আমরা পাবো না। তারপরে আমাদের অনেক সুবিধা বঞ্চিত করা হচ্ছে। আমাদের যে আমরা 62 বছর পর্যন্ত আমরা চাকরি করতে পারতাম সেটা আমাদেরকে 60 বছরে পর্যন্ত করা হয়েছে এখন বর্তমানে। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজ
তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাফিজ, আজকের ধর্মঘট পরিস্থিতির খবর সম্পর্কে আমাদের জানাবেন। ফাতেহ, আপনাকে ধন্যবাদ। আমি যে জায়গাটিতে আছে ঠিক আমার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যেসব শিক্ষকরা আছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি আসলে বলেছেন তৃতীয় দিনের মতো কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। মূলত প্রত্যেক স্কিম যে পেনশন ব্যবস্থা চালু করছে সেটির তারা বিরোধিতা করছেন এবং তারা বলছেন এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব ধরনের পাবলিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের এই অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির মাধ্যমে পালন করছেন। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আছেন। স্যার, আপনার কাছে জানতে চাই আপনাদের কি অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমরা 3 দফা দাবি নিয়ে 1 জুলাই থেকে আজকে 3 দিন চলছে সর্বাত্মক কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, এবং আমাদের প্রশাসনিক ভবনেও আমাদের প্রভোস্টরা যাচ্ছে না, আমাদের চেয়ারম্যানরা যাচ্ছে না, এবং ইনস্টিটিউটের পরিচালকরা যাচ্ছে না। অর্থাৎ আমাদের সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছে। আসলে উনি যেমনটাই বলছিলেন, যেহেতু ওনাদের যে কর্মবিরতির ডাক দিয়েছেন এর ফলে কিন্তু যে শিক্ষা কার্যক্রম আছে টোটালি সেটি বন্ধ রয়েছে। আসলে আমরা দেখেছি সকাল থেকে আসলে এখানে শিক্ষার্থীদের পদচারণায় যে সরব থাকার কথা সেটি আসলে নেই, এবং বেশ কিছু আমরা শিক্ষার্থীর সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা বলছেন আসলে এই ধরনের কর্মবিরতির ফলে কিন্তু তাদের যে ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন হয়েছে এবং অনেকটা অচল অবস্থায় আছে বলা যায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর পাশাপাশি শুধু এখানে নয়, প্রশাসনিক ভবনের সামনে যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করছেন। এখানে শিক্ষকরা আছেন, তারা তাদের কর্মসূচি পালন করছেন। তারা প্রত্যেকে একটি কথা বলছেন, তাদের দাবি যদি মেনে না হলে যে তারা যে আন্দোলন কর্মসূচি পালন করছেন সেটি আরো কঠোরভাবে সেটি তারা পালন করবেন। ফাতেহ। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নাটোরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার সমর্থকদের হামলায় দলের কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ 7 জন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জেলা বিএনপির আহ্বায়কের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সকালে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে আসার সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ 3 জনকে কুপিয়ে আহত করা হয়। এরপর সরকারি দলের কর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরও 4 জন আহত হন। এ সময় হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনার বিচার দাবি করেছেন বিএনপি নেতারা। আন্তর্জাতিক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলার রায়ের তারিখ পিছিয়ে 18 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বিচারপতি জোয়ান মার্চান রায় ঘোষণার তারিখ পিছিয়ে এই নতুন দিন ধার্য করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, যাতে একজন প্রেসিডেন্টকে ক্ষমতায় থাকাকালীন নেওয়া যে কোনো সিদ্ধান্তের জন্য দায়মুক্তি দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। আগামী 5 নভেম্বর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, যেখানে আবারও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়বেন দেশটির ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগ মুহূর্তে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে বিচারিক আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা প্রথম। কিন্তু এই মামলায় 11 জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও তা পিছিয়ে দিয়েছেন বিচারপতি জোয়ান। ম্যানহাটনের বিচারক ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছে। এর অর্থ হলো ট্রাম্প তার শাস্তি সম্পর্কে জানতে পারবেন না। এদিকে ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্টকে দায়মুক্তির ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, যা ট্রাম্পের বিচার বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপ্রিম কোর্টের রায়ে আমি অবাক হয়েছি। ট্রাম্পের জন্য এটি বড় বিজয়। প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি একটি বিপজ্জনক নজির।
যেখানে ট্রাম্প একটি ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি, সেখানে সুপ্রিম কোর্টের দায় মুক্তির রায় তার বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে, এমনকি তার নভেম্বরের নির্বাচনের পরেও চলে যেতে পারে। ব্যবসায়িক নথিপত্র গোপন করে সাবেক এক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় 34টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন ধনাঢ্য এই ব্যবসায়ী। ফৌজদারি এই মামলায় তার কারাদণ্ড হতে পারে। এতে ট্রাম্পের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারা না পারার শঙ্কাও আছে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। খেলার খবর। কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। শেষ 8-এ উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের লেভি স্টেডিয়ামে দুদলই গোল করে প্রথমার্ধে। রিপোর্ট করছেন এসএম আশরাফ। 6 পয়েন্ট থাকায় কলম্বিয়া নির্ভর। 4 পয়েন্ট নিয়ে ব্রাজিলের সামনে সমীকরণ ছিল পাঁচামরা। শেষ পর্যন্ত দুদলই কোয়ার্টার ফাইনালে উঠেছে হাতে হাত ধরে। তবে এমন ম্যাচে তেরে ফুরে আক্রমণে ওঠার চেষ্টা করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 12 মিনিটে প্রায় 30 গজ দূর থেকে নেয়া রাফিনিয়ার ফ্রি কিক কলম্বিয়ার জাল খুঁজে নিলে অবিশ্বাস্য চোখে উল্লাসে মাতে ব্রাজিল সমর্থকরা। এরপরও দমে যায়নি হামেস রদ্রিগেজরা। 19 মিনিটে এগিয়েও যায় তারা, তবে দাভিনসন সানচেজের গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে। ম্যাচে তখন উত্তপ্ত পরিস্থিতি। মেজাজ হারান দুই দলের ফুটবলাররা। হলুদ কার্ড দেখিয়ে রেফারি জানিয়ে দেন, এবার থামো নইলে দেখবে লাল কার্ড। সমতায় ফিরতে মরিয়া লরেঞ্জোর শিষ্যরা ইনজুরি সময়ে পেয়ে যায় গোল। রাইট ব্যাক দানিয়েল মুনোজ ঠান্ডা মাথায় জালে বল পাঠিয়ে স্কোর লাইন 1-1 করেন। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় দ্বিতীয়ার্ধেও গ্যালারি ভর্তি দর্শকদের মাতিয়ে রাখে দুই দল। তবে 83 মিনিটে পাওয়া গোলের সুবর্ণ সুযোগের সঠিক ব্যবহার করতে না পারায় কপাল পড়ে কলম্বিয়ার। লুইস দিয়াজের পাস থেকে ব্রাজিল গোলরক্ষক আলিসনকে একা পেয়েও ব্যর্থ হন স্ট্রাইকার রাফায়েল বোরে। এসএম আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।